তো আমরা ওয়েভের সুপারপজিশন নিয়ে ডিসকাস করছিলাম, দেখেছিলাম ওয়েভের সুপারপজিশনের 3টে অ্যাপ্লিকেশন তোমাদের সিলেবাসে রয়েছে। তার মধ্যে ফার্স্ট অ্যাপ্লিকেশন ছিল ইন্টারফিয়ারেন্স, আর ইন্টারফিয়ারেন্স নিয়ে যাবতীয় আলোচনা কিন্তু আমরা লাস্টের 2টো ভিডিওতে অলরেডি কভার করে ফেলেছি। আজকের ভিডিও থেকে আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশন বিট নিয়ে ডিসকাস করব। এখন বিট ডিসকাস করার আগে ইন্টারফিয়ারেন্সের কনসেপ্ট থেকে বিটের কনসেপ্ট কোথায় আলাদা, এদের মধ্যে অ্যানালজিটা কি, সোর্স মানে পার্থক্য কোথা থেকে, মানে কোন কনসেপ্ট থেকে পার্থক্যটা হচ্ছে, কি শর্তটা এর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে আর ওই শর্তটা এর ক্ষেত্রে প্রযোজ্য না হওয়ার জন্য বিট হচ্ছে আর কি, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। দেখো এমনি করে অ্যানালজি নিয়ে যদি পড়ি না, তাহলে আমাদের ব্যাপারটা পড়তে খুব ইন্টারেস্টিং লাগে আর লং টার্মের জন্য তোমাদের কিন্তু মনে রাখতে খুব সুবিধা হবে। তো যাই হোক, বিট পড়ার আগে আমি তোমাদেরকে ইন্টারফিয়ারেন্স সম্পর্কে 2-4 কথা বলে দিই, তাহলে তোমাদের একটু ওয়ার্ম আপ হয়ে যাবে। ইন্টারফিয়ারেন্সে আমরা কি পড়েছিলাম, যদি দুটো কোহেরেন্ট ওয়েভ মানে কি ছিল, দুটো ওয়েভকে কোহেরেন্ট ওয়েভ তখনই বলবো যখন তারা একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স মেনটেন করবে, অর্থাৎ তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্স, ওয়েভ দুটোর মধ্যে যে ফেজ ডিফারেন্স সেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে না। এরকম দুটো ওয়েভ যদি কোনো একটা বিন্দুতে সুপার ইম্পোজ করে, তাহলে কোনো একটা বিন্দুতে বলতে পারো বা মিডিয়ামের কোনো একটা জায়গাতে বলতে পারো, যদি সুপার ইম্পোজ হয় তাহলে দেখা গেছে মিডিয়ামের কিছু কিছু বিন্দুতে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দেখতে পাই, কিছু কিছু বিন্দুতে মিনিমাম ইন্টেন্সিটি দেখতে পাই। অর্থাৎ এনার্জি এখানে কি হয়, রিডিস্ট্রিবিউশন হয়। এনার্জির এই রিডিস্ট্রিবিউশন হওয়ার ঘটনা, এটাকে আমরা ইন্টারফিয়ারেন্স বলে জেনে এসেছিলাম আর কি। তো এইখানে এটাও দেখেছিলাম যে ইন্টেন্সিটি ফেজ ডিফারেন্সের সঙ্গে কীরকম করে চেঞ্জ হয় আর কি। আমরা দেখেছিলাম ইন্টেন্সিটির ফর্মুলা I = I1 + I2 + 2√I1 I2 cos phi, সেখানে ফাইটা কিন্তু ওই ওয়েভ দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স ছিল। এইখানে ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট ছিল বলেই কোনো একটা স্পেসিফিক পয়েন্টে ইন্টেন্সিটি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছিল না। আমরা এটাও ডিসকাস করেছিলাম যদি ওয়েভটা কোহেরেন্ট না হয় তাহলে ঘটনাটা কি ঘটবে। সেখানে আমরা কি আলোচনা করেছিলাম, যদি কোহেরেন্ট না হয় অর্থাৎ ফেজ ডিফারেন্স যদি সময়ের সঙ্গে সঙ্গে যদি পরিবর্তন হয়, তাহলে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ফেজ ডিফারেন্স ফাই যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, তাহলে ওই স্পেসিফিক বিন্দুতে ইন্টেন্সিটি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে। কখনো কোনো একটা স্পেসিফিক পয়েন্টে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি তৈরি হবে, আবার কিছুক্ষণ পরেই ওই স্পেসিফিক পয়েন্টেই মিনিমাম ইন্টেন্সিটি তৈরি হবে। অর্থাৎ কোনো একটা স্পেসিফিক পয়েন্টে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি মিনিমাম ইন্টেন্সিটি, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি মিনিমাম ইন্টেন্সিটি, এই ইন্টেন্সিটির মান কিন্তু দ্রুত ফ্ল্যাকচুয়েট করবে। আর আমাদের আমি ইন্দ্রিয় কথাটা বলছি কেন, যদি কোহেরেন্ট ওয়েভ দুটো যদি লাইট হয়, তাহলে লাইট ওয়েভের ইন্টেন্সিটি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে, এটা দেখার জন্য আমাদের চোখ রয়েছে, আমরা চোখে অবজার্ভ করব। এখন যদি ইন্টেন্সিটির ফ্ল্যাকচুয়েশনটা এত দ্রুত হয়, যদি খুব বেশি দ্রুত হয়, তাহলে এই এত দ্রুত ফ্ল্যাকচুয়েশন আমাদের চোখ কিন্তু অবজার্ভ করতে পারবে না, যার জন্য আমরা এভারেজ ইন্টেন্সিটি দেখতে পাবো। আর যদি সেটা শব্দ হয়, তাহলে শব্দের যে ইন্টেন্সিটির পরিবর্তন সেটা যদি আমাদেরকে শুনতে হয়, সেটা কানে শুনতে হবে। আর যদি ফ্ল্যাকচুয়েশন খুব দ্রুত হয়, অর্থাৎ ম্যাক্সিমাম সাউন্ড ইন্টেন্সিটি মিনিমাম সাউন্ড ইন্টেন্সিটি আর খুব দ্রুত যদি পরিবর্তন হয়, তাহলে ওই দ্রুত পরিবর্তনটা আমাদের কান কিন্তু অবজার্ভ করতে পারবে না, যার জন্য আমরা এভারেজ ইন্টেন্সিটি দেখতে পাবো। এটা কিন্তু আমরা ডিসকাস করেছিলাম। বিটের সঙ্গে এক্স্যাক্টলি বিট এই যে ফ্ল্যাকচুয়েশন হচ্ছে এইটাকেই বিট বলে। আমরা এখন সেটা ম্যাথামেটিক্যালি আলোচনা করে দেখাবো আর কি। তাহলে ইন্টারফিয়ারেন্সে কি হচ্ছিল, কোনো একটা স্পেসিফিক পয়েন্টে ফেজ ডিফারেন্স সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছিল না। ইন্টারফিয়ারেন্সে কোহেরেন্ট ওয়েভ ছিল, কোনো একটা স্পেসিফিক পয়েন্টে ফেজ ডিফারেন্স সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছিল না। কিন্তু বিটে কি হবে, কোনো একটা স্পেসিফিক পয়েন্টে ফেজ ডিফারেন্স সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে, সুতরাং ওই একটা বিন্দুতেই ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দেখব, এখন কিছুক্ষণ পরে আবার মিনিমাম ইন্টেন্সিটি দেখব। ওইখানে আমরা কি দেখছিলাম যে ফ্ল্যাকচুয়েশন এত দ্রুত হচ্ছিল যাতে করে আমাদের কান বলো বা চোখ বলো এই ফ্ল্যাকচুয়েশন কিন্তু অবজার্ভ করতে পারছিল না। তাহলে কি এমন শর্ত ইম্পোজ করব যাতে করে এই ফ্ল্যাকচুয়েশন আমরা দেখতে পাই বা শুনতে পাই, সেই সমস্ত আলোচনা কিন্তু আমরা বিটসে করব। ঠিক আছে, এখন দেখো আমি যেহেতু ম্যাথামেটিক্যালি এক্সপ্লেন করব, তাহলে এমন ফাংশন ধরবো যাতে করে আমাদের ম্যাথামেটিক্যাল ফাংশনের ক্যালকুলেশন সহজ হয়। প্রথম কথা, আমি যদি বলি যে ইনিশিয়াল ফেজ ডিফারেন্স দুটো ওয়েভের মধ্যে একটা ইনিশিয়ালি ফেজ ডিফারেন্স ফাই আছে,
তাহলে ফাই এর মান 0 ধরলেও যা হবে, ফাই এর মান তুমি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 120 ডিগ্রি ধরলেও তাই হবে। কেন বলছি? কারণ যেহেতু এইখানে কোহেরেন্ট সোর্স নয়, অর্থাৎ ফেজ ডিফারেন্স সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে, তাহলে তুমি 0 ধরো, 30 ধরো, 50 ধরো, 100 ধরো, ফেজ ডিফারেন্স তো কনস্ট্যান্ট নয়, কোনো একটা স্পেসিফিক পয়েন্টে ফেজ ডিফারেন্স সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে থাকবে। সুতরাং তুমি ইনিশিয়াল ফেজ ধরলেও যায় আসে না, না ধরলেও যায় আসে না। তাহলে যেহেতু ইনিশিয়াল ফেজের মান ধরলে বা না ধরলে কোনো এফেক্ট যেহেতু আসবে না, কারণ ফেজ ডিফারেন্স সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে, তাই জন্য আলোচনা করার সুবিধার জন্য আমি ধরে নেব দুটো ওয়েভ সুপার ইম্পোজ করেছে x = 0 পয়েন্টে, আর ইনিশিয়ালি দুটো ওয়েভের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স ছিল না। যদিও সময়ের সঙ্গে 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 ফেজ ডিফারেন্স বাড়বে। কেন বলছি? ধরো একটা ওয়েভের ইকুয়েশন y1 = কি, a sin ω1 t, y2 = a sin ω2 t। তাহলে তুমি এইখানে যদি, আচ্ছা আমি আপাতত -kx + kx ধরছি না, কারণ আমি ধরে নিচ্ছি x = 0 পয়েন্টে সুপার ইম্পোজ হয়েছে। ঠিক আছে, তুমি দেখো আমি যদি এখন এইটা θ1 যদি ধরি আর এটাকে যদি θ2 ধরি, θ1 = কত হচ্ছে, ω1 × t, θ2 = কত হচ্ছে, ω2 × t। তাহলে ফেজ ডিফারেন্স θ1 - θ2 কত হচ্ছে, ω1 - ω2 × t, অর্থাৎ এটা হচ্ছে ডেল্টা ওমেগা × t। অর্থাৎ t এর মান যত ইনক্রিজ করবে, t এর মান যত ইনক্রিজ করবে, ফেজ ডিফারেন্স থিটার মান তত ইনক্রিজ করবে। সুতরাং তোমার ইনিশিয়াল ফেজ ধরলেও কি যায় আসে, আবার ইনিশিয়াল ফেজ না ধরলেও কি যায় আসে। যেহেতু ফেজ ডিফারেন্স সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, তাই জন্য আমি ইনিশিয়াল ফেজ ধরছি না। কেন? শুধুমাত্র ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে যাতে করে আমাদের সুবিধা হয় তার জন্য। এবারে সুপারপজিশন প্রিন্সিপাল কি বলছে? সুপারপজিশন প্রিন্সিপাল বলছে নেট ডিসপ্লেসমেন্ট y = কত হবে, y1 + y2। ঠিক আছে, তাহলে এটাকে লিখতে পারি a sin ω1 t প্লাস a sin ω2 t। তাহলে এটা হচ্ছে সাইন a প্লাস সাইন b এর সূত্র। আমি যদি এখান থেকে a কমন নিয়ে নিই, আমি যদি এখান থেকে এক কাজ করি, এখান থেকে a কমন নিতে পারি, তো যদি এখান থেকে a কমন নিয়ে নিই তাহলে এই ব্যাপারটা পড়ে থাকছে। ঠিক আছে, এখন এটা হচ্ছে সাইন a প্লাস সাইন b এর সূত্র, সাইন a প্লাস সাইন b এর সূত্র। আর আমরা জানি সাইন a প্লাস সাইন b = কত হয়, 2 × সাইন a প্লাস b বাই 2 × কস a প্লাস b বাই 2, সরি a মাইনাস b বাই 2। তাহলে সাইন a প্লাস সাইন b মানে কি, 2 সাইন a প্লাস b বাই 2 × কস a মাইনাস b বাই 2। তাহলে লিখছি 2 সাইন a প্লাস b বাই 2 × কস a মাইনাস b বাই 2। ঠিক আছে, দেখো কম্পোনেন্ট ওয়েভগুলো কি ছিল, সাইন ওয়েভ ছিল না কস ওয়েভ ছিল, কম্পোনেন্ট ওয়েভ সাইন ওয়েভ ছিল। তাহলে রেজাল্টেন্ট যে ওয়েভ তৈরি হবে সেটাও কিন্তু সাইন ওয়েভই হবে। ঠিক আছে, তার মানে এইটাকে লেখা যেতে পারে 2a cos ω1 minus ω2 by 2 into t into sin ω1 plus ω2 by 2 into t। এটাকে আমি আলাদা হিসাবে ট্রিট করছি। তো এইটাকে আমি নেট অ্যামপ্লিটিউড a ড্যাশ বলতে পারি, এটাকে
সাইন ওমেগা ড্যাশ টি বলতে পারি। যেখানে এটা তো আমার আলাদা রাফ ছিল, এখানে লিখে দিচ্ছি টি ইজ ইকুয়াল টু যদি ইনক্রিজ করে তাহলে থিটা ফেজ ডিফারেন্স ইনক্রিজ করবে। তাহলে এইখানে দেখো যেখানে এ ড্যাশ ইজ ইকুয়াল টু কি আছে, এ ড্যাশ ইজ ইকুয়াল টু নেট অ্যাম্পলিটিউড ইজ ইকুয়াল টু 2a কস, আচ্ছা ওমেগা ইজ ইকুয়াল টু কত হয়, ওমেগা ইজ ইকুয়াল টু হয় 2πn। তাহলে ওমেগা ওয়ানটাকে কি লিখতে পারি 2πn1, ওমেগা টুকে কি লিখতে পারি 2πn2। তাহলে আমি যদি 2π কমন নিয়ে নিই 2πn1 মাইনাস n2/2 ইন্টু টি, আর ওমেগা ড্যাশ হচ্ছে নেট ফ্রিকোয়েন্সি, নেট ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু কত হচ্ছে এই যে ওমেগা ড্যাশ, ওমেগা ড্যাশকে আমি লিখতে পারি এটা ওমেগা ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে, আবার তুমি যদি এখানে ওমেগা ওয়ানের জায়গায় 2πn1 বসাও আর ওমেগা টু এর জায়গায় যদি 2πn2 বসাও তাহলে এটা আসছে 2π, বা ওমেগা ড্যাশটাকে লেখো এখানে ওমেগা ড্যাশ ইজ ইকুয়াল টু লিখতে পারো ওমেগা 1 প্লাস ওমেগা 2/2, এইখান থেকে লিখতে পারো 2πn ড্যাশ ইজ ইকুয়াল টু 2π কমন n1 প্লাস n2/2 করতে পারো, তাহলে n ড্যাশ ইজ ইকুয়াল টু লিখতে পারো n1 প্লাস n2/2। ঠিক আছে, বাস। এইখানে লক্ষ্য করো এই যে এইখানে নেট অ্যাম্পলিটিউড এ ড্যাশ, এই যে নেট অ্যাম্পলিটিউড এ ড্যাশ, এই যে নেট অ্যাম্পলিটিউড এ ড্যাশ, এটা কি টাইমের ফাংশন নয়? এ ড্যাশ ইজ ফাংশন অফ টাইম নয় কি? তার মানে এইখান থেকে ম্যাথামেটিক্যালি বুঝতে পারছি যে সময়ের মান চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাম্পলিটিউড এ এর মান চেঞ্জ হচ্ছে। তোমাদেরকে যেটা আগের ভিডিওতে ইন্টারফিয়ারেন্স সেকশানে যদি মানে কি বলে যেন সেটাকে ইনকোহেরেন্ট ওয়েভের ক্ষেত্রে বলেছিলাম, ইনকোহেরেন্ট ওয়েভের ক্ষেত্রে কি ছিল ফ্রিকোয়েন্সি এর মান যদি সেম না হয় তাহলে ফেজ ডিফারেন্স সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে। ওমেগার মান যদি সমান না হয়, ফ্রিকোয়েন্সির মান যদি সমান না হয় তাহলে ফেজ ডিফারেন্স সময়ের সঙ্গে পরিবর্তন হবে। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হওয়ার জন্য কোনো একটা স্পেসিফিক পয়েন্টে ইন্টেন্সিটির ভ্যালু সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। তুমি এইখানে ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশনের সাহায্যে বুঝতে পারলে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে অ্যাম্পলিটিউড টাইমের ফাংশন, অর্থাৎ টাইম চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাম্পলিটিউড চেঞ্জ হচ্ছে। আর আমরা যেহেতু জানি যে ইন্টেন্সিটি ইজ ফাংশন অফ, ইন্টেন্সিটি বলতে পারো ইন্টেন্সিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ স্কোয়ার। আবার যেহেতু এ ইজ ফাংশন অফ টাইম তাহলে বলতে পারি ইন্টেন্সিটি ইজ অলসো ফাংশন অফ টাইম, তাই না? তার মানে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে ইন্টেন্সিটি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে, আর এই পরিবর্তন হওয়াটাকে বিট বলে। আমি তোমাদেরকে একটা রাফ আইডিয়া দিলাম, কোন কোন শর্তে এই বিটটা আমরা বুঝতে পারবো, আমরা অবজার্ভ করতে পারবো, সেটা আস্তে আস্তে আরও ডিটেলসে আলোচনা করলে বুঝতে পারবে। তো আপাতত এটুকু বোঝাতে পারলাম কি যে ইন্টেন্সিটি এর ভ্যালু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে। সেটা আলাদা কথা, কখন ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দেখতে পাবো, কখন মিনিমাম ইন্টেন্সিটি দেখতে পাবো, সেটা আলাদা প্রশ্ন। এটুকু কি বোঝাতে পেরেছি যে ইন্টেন্সিটির ভ্যালু সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে। এবারে বুঝবো ইন্টেন্সিটির ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে, ইন্টেন্সিটির ভ্যালু কখন মিনিমাম হবে। আমরা যেহেতু ম্যাক্সিমামে ইন্টারেস্টেড, সবাই ম্যাক্সিমামটা ভালো করে ক্যালকুলেট করতে চাই, তো আমরাও ম্যাক্সিমাম নিয়ে করব। তোমরা যদি মিনিমামে ইন্টারেস্ট হয়ে থাকো, মানে মিনিমামে যদি ইন্টারেস্টেড থেকে থাকো, তাহলে আমি ম্যাক্সিমামটা করছি, তোমরা খাতাতে মিনিমামটা করতেই পারো। ম্যাক্সিমামটা যে বুঝতে পারবে সে মিনিমামটা এমনিতেই বুঝতে পারবে। তো যাই হোক, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি যদি পেতে হয় তাহলে অ্যাম্পলিটিউডের ভ্যালু ম্যাক্সিমাম হতে হবে। অ্যাম্পলিটিউডের ভ্যালু ম্যাক্সিমাম হতে গেলে কস থিটার ভ্যালু ম্যাক্সিমাম হতে হবে।
অর্থাৎ কস থিটা, এই যে এটাকে আমি যদি এই পুরোটাকে 2 পাই ইন্টু n1 মাইনাস n2/2 ইন্টু টি, এটাকে যদি আমি থিটা হিসাবে ট্রিট করি, তাহলে ফর ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, ফর ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কস থিটা, আমি এটাকে থিটা ধরছি, ঠিক আছে, আর তুমি এটাকে কস থিটা ধরেছি এটা, তাই তো, আর থিটা ধরো, অসুবিধা নেই, ঠিক আছে, কি যায় আছে, যা খুশি ধরতে পারি। কস থিটা ইজ ইকুয়াল টু +-1 হতে হবে, অর্থাৎ +1 মানে অ্যামপ্লিটিউড পজিটিভ ডাইরেকশানে ম্যাক্সিমাম, -1 মানে ইন্টেন্সিটি নেগেটিভ ডাইরেকশানে ম্যাক্সিমাম। আমি শুধুমাত্র ম্যাগনিটিউডে ইন্টারেস্টেড, কেন? কারণ ইন্টেন্সিটি এ স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, আর যখন তুমি স্কোয়ার করছো তখন প্লাস কি মাইনাস কি যায় আসে না, স্কোয়ার তো আজীবনকাল পজিটিভই আসবে, ঠিক আছে। তাহলে কস থিটার ভ্যালু +-1 হবে। এইখানে কিন্তু গুলিয়ে ফেলো না, যখন ইন্টারফারেন্স পড়েছিলাম সেখানে ইন্টেন্সিটির ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছিল কস ডেল্টা ফাই এর মান +1 এর জন্য, ইন্টেন্সিটির ভ্যালু মিনিমাম হচ্ছিল কস ডেল্টা ফাই এর মান -1 এর জন্য। সেখানে +1 -1 এর ব্যাপারটা আলাদা ছিল, ঠিক আছে, ওইখানে +1 ম্যাক্সিমাম হচ্ছিল, -1 মিনিমাম হচ্ছিল, কিন্তু যেহেতু আমি এইখানে ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার, আমি এর শুধুমাত্র মানে আমি শুধুমাত্র মানে ইন্টারেস্টেড, ডাইরেক্ট মানে +-এ ইন্টারেস্টেড নই, কারণ স্কোয়ারের উপর ডিপেন্ড করছে, তাই জন্য আমি শুধুমাত্র +-1 লিখলাম, +1 কিন্তু লিখলাম না। এই জায়গাগুলো কিন্তু নোট করবে, ঠিক আছে, এইগুলো কিন্তু ছেলেমেয়েরা অত ভালো করে নোট করে না, যাই জন্য ওয়েব তাদের কঠিন লাগে, আমি কিন্তু তোমাদের রিমাইন্ড করিয়ে দিলাম, ঠিক আছে। এবার কস থিটার ভ্যালু +-1 কখন হয়? যখন থিটার ভ্যালু n পাই হয়, থিটার ভ্যালু যখন n পাই হয়, যেখানে n এর ভ্যালু কত হচ্ছে, যেখানে n এর ভ্যালু 0, 1, 2, 3 এরকম যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি হয়। এবারে থিটার ভ্যালু কত? 2 পাই n1 মাইনাস n2/2 ইন্টু টি, তাহলে 2 পাই n1 মাইনাস n2/2 ইন্টু টি ইজ ইকুয়াল টু n পাই হচ্ছে। তো আমি যদি এইখানে এই 2 আর এই 2 যদি কেটে দিই, এই পাই আর এই পাই যদি কেটে দিই, তাহলে যে টি এর ভ্যালু আসছে, সেই টি এর ভ্যালু কত আসছে? টি ইজ ইকুয়াল টু পাচ্ছি n/n1 মাইনাস n2, n/n1 মাইনাস n2, যেখানে n এর মান কত? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তোমরা যদি মিনিমামে ইন্টারেস্টেড হয়ে থাকো, তাহলে এর ভ্যালু মিনিমাম, এ ড্যাশের ভ্যালু মিনিমাম কখন হবে? ইন্টেন্সিটির ভ্যালু মিনিমাম কখন হবে? যখন এ স্কোয়ারের ভ্যালু মিনিমাম হবে। এ স্কোয়ারের মিনিমাম ভ্যালু কত হবে? 0 হবে, মাইনাস তো হবে না, স্কোয়ারের ভ্যালু তো মাইনাস হতে পারে না। তাহলে তুমি এইখানে এটাকে 0 বসাবে, কস থিটা ইজ ইকুয়াল টু 0 হতে হবে। আর কস থিটার ভ্যালু 0 কখন হয়? যখন থিটার মান কত হবে? পাই/2 এর বিজোড় গুণিতক হবে। এটা পাই/2 এর জোড় গুণিতক, তুমি এটাকে 2n পাই/2 তো করতে পারতে, আর ওটা পাই/2 এর বিজোড় গুণিতক হবে। পাই/2 হতে পারে, 3π/2 হতে পারে, 5π/2 হতে পারে। তো তোমরা সেটা ক্যালকুলেশন করে দেখতে পারো যদি ইন্টারেস্টেড থাকো, আর এছাড়া তো বইয়ে দেওয়াই রয়েছে, তোমরা বইয়েরও হেল্প নিতে পারো। যাই হোক, তো তুমি n এর ভ্যালু 0, 1, 2, 3, 4, 4 বসিয়ে তুমি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কখন কখন দেখতে পাবে সেটা তোমরা রিয়েলাইজ করতে পারবে। তো যাই হোক, এবার আমি যদি টি এর ভ্যালু মানে n এর ভ্যালু যদি বসিয়ে যাই, তাহলে টি এর মান কোন কোন মানের জন্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাবো সেটা দেখি এখানে। তাহলে ম্যাক্সিমাম, ফর ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, তাহলে টাইম টি এর ভ্যালু কত হচ্ছে? টাইম টি এর ভ্যালু হচ্ছে, তুমি একবার 0 সেকেন্ডে দেখতে পাবে, একবার n এর ভ্যালু 1 বসাও, 1/n1 মাইনাস n2 এত সময় দেখতে পাবে, একবার
2/n1 মাইনাস n2 এই সময় দেখতে পাবে, একবার 3/n1 মাইনাস n2 এত সময় দেখতে পাবে। এরকম করে চলতে থাকবে, তাই না? এমনি করে চলতে থাকবে। বুঝতে পারলে? কখন কখন ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দেখতে পাবে আর কখন কখন মিনিমাম ইন্টেন্সিটি দেখতে পারবে, ওটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম। আমি খুশি হব যদি তোমরা বইয়ের হেল্প না নিয়ে করতে পারো। আগে এতটা নোট ডাউন করো, তারপরে আরও ডিটেলসে বিটটা বুঝবো। নোট ডাউন করার কারণে আমাকে মুছতে হবে। আমি হয়তো এই ওপরের পোর্শনটা মুছে দেবো, এই ওপরের পোর্শনটা মুছে দেবো। তাহলে আমরা এটুকু বুঝলাম যে এই সময়গুলোতে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই সময়ে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পেয়েছি, তারপরে কিন্তু এই সময়ে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পেয়েছি। তার মানে একবার যে দুটো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাওয়ার মধ্যে টাইম ডিফারেন্সটা কত? 1/n1 মাইনাস n2। তার মানে 0 সেকেন্ডের পরে এত সেকেন্ড পরে আমি আরেকটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাবো। তার মানে এত সেকেন্ডে, অর্থাৎ 1/n1 মাইনাস n2 এত সেকেন্ডে আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দেখতে পাই একটি। তাহলে 1 সেকেন্ডে আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দেখতে পাই 1/1 ডিভাইডেড বাই 1/n1 মাইনাস n2, অর্থাৎ 1 সেকেন্ডে আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দেখতে পাই n1 মাইনাস n2 এতবার। এইখানে আরেকটা কনসেপ্ট লুকিয়ে আছে। যদি দুটো সাউন্ড ওয়েভের আমাকে যদি বিট শুনতে হয়, তার মানে আমি 1 সেকেন্ডে কতবার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি শুনতে পাবো? সেটা হচ্ছে n1 মাইনাস n2, অর্থাৎ কম্পোনেন্ট ওয়েভের মধ্যে যে ফ্রিকোয়েন্সির ডিফারেন্স যত হবে 1 সেকেন্ডে আমরা ততবার জোরালো শব্দ শুনতে পাবো, অর্থাৎ ম্যাক্সিমাম ইন্টেন্সিটি শুনতে পাবো। আর যদি সেটা লাইট ওয়েভ হয়, তার মানে 1 সেকেন্ডে ততবার আমি জোরালো আলো দেখতে পাবো। এবারে তোমাদের সাউন্ড ওয়েভের বিট সিলেবাসের মধ্যে রয়েছে। এবারে আমাদের কানের ক্ষেত্রে আমরা দুটো সাউন্ডকে রেকগনাইজ তখনই করতে পারবো যখন দুটো সাউন্ডের মধ্যে মিনিমাম টাইম ডিফারেন্স 1/10 সেকেন্ড হবে। তার মানে তোমাকে যদি 1 সেকেন্ডের মধ্যে কেউ যদি 10টা সাউন্ড করে শোনায়, তবে তুমি 10টা সাউন্ড সেপারেটলি শুনতে পাবে। যদি 11টা সাউন্ড করে শোনায়, 1 সেকেন্ডে তোমাকে যদি 11টা সাউন্ড শোনানো হয়, তুমি কিন্তু 11টা সাউন্ডকে সেপারেটলি বুঝতে পারবে না, তোমার কান কিন্তু রেকগনাইজ করতে পারবে না। যদি 11টা বিট তোমাকে যদি 1 সেকেন্ডে শোনানো হয়, তোমার কান ওই 11টা বিটকে রেকগনাইজ করতে পারবে না। তোমার মনে হবে কানে টু করে এরকম বাজছে বলে মনে হবে। তার মানে ম্যাক্সিমাম আমাদের কান 1 সেকেন্ডে 10টা শব্দ শুনতে পারবে, 10টা বিট শুনতে পারবে, 10টার বেশি আওয়াজ শুনতে কিন্তু সে পারবে না। তার মানে যদি এই ফ্রিকোয়েন্সির ডিফারেন্স যদি 10 হয়, তার মানে 1 সেকেন্ডে আমি 10 বার জোরালো শব্দ শুনতে পাবো, সেটাকে আমাদের কান রেকগনাইজ করতে পারবে। যদি 10-এর কম হয় তাহলেও রেকগনাইজ করতে পারবে, নো প্রবলেম। কিন্তু 10-এর বেশি হয়ে গেলে রেকগনাইজ করতে পারবে না। এইটাই আমরা ইন্টারফারেন্সে আলোচনা করছিলাম। যদি তোমার ইনকোহেরেন্ট হয়, তাহলে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে ইন্টেন্সিটির ভ্যালিউ এত বেশিবার বাড়া কমা করবে, এত বেশিবার ম্যাক্সমিন হবে যে আমাদের চোখ সেটা কিন্তু অবজার্ভ করতে পারবে না, যার জন্য তুমি এভারেজ ইন্টেন্সিটি দেখতে পাবে। আর সেই এভারেজ ইন্টেন্সিটির মান কত হয়? Imax প্লাস Imin/2, যেটা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে দেখো এইখানে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করে দেখানো পসিবল হলো যে কেন এরকম ফ্ল্যাকচুয়েশনটা হয়। তার মানে তাহলে বিটের সংজ্ঞাটা কি হবে? দুটো এমন ওয়েভকে সুপার ইম্পোজ করাচ্ছ, দুটো এমন সাউন্ড ওয়েভকে সুপার ইম্পোজ করাচ্ছ যাদের ফ্রিকোয়েন্সি কিন্তু
যাদের ফ্রিকোয়েন্সির ডিফারেন্স যদি 10-এর কম হয় তাহলে তুমি সেকেন্ডে 10 বার যত ফ্রিকোয়েন্সির ডিফারেন্স হবে আর কি তুমি ততবার কিন্তু জোরালো শব্দ শুনতে পাবে। 10-এর কম হলে তোমার কান সেটা রেকগনাইজ করতে পারবে, আর 10-এর বেশি হলে তোমার কান সেটা কিন্তু রেকগনাইজ করতে পারবে না। তাহলে বিট যদি শুনতে হয় তাহলে ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটা কিন্তু 10 অপেক্ষা কম হতে হবে। আশা করছি বিট তোমরা অক্ষরে অক্ষরে বুঝতে পেরেছো। এবারে বইয়ের যে ডেফিনেশন সেটা আমি তোমাদেরকে সেটা তোমাদেরকে আমি বলবো, বোর্ডে ডিসপ্লে হবে, তা কিন্তু তার জন্য আমাকে বোর্ডটা মুছতে হবে। তো যাই হোক, নোট ডাউন করে নাও, আমি বলছি। তাহলে আমরা বিটের ডেফিনেশন কি দিতে পারি? বলছে when two sound waves of nearly equal frequencies but not exactly equal, মানে দুটো সাউন্ড ওয়েভের মধ্যে ফ্রিকোয়েন্সির ডিফারেন্স যদি খুব কম হয়, তাদের ফ্রিকোয়েন্সি যদি খুব কাছাকাছি হয়, when two sound waves of nearly equal frequencies travel in same direction at a given point due to their superposition, intensity alternatively increases and decreases periodically। যেহেতু অ্যামপ্লিটিউডটা এখানে কস ফাংশনের উপরে ডিপেন্ড করছিল, আর তোমরা জানো যে কস ফাংশন কি পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক্যালি ভ্যারি করে, এর মানটা +1 থেকে -1 পর্যন্ত পিরিয়ডিক্যালি ভ্যারি করে। যেহেতু অ্যামপ্লিটিউড কস ফাংশনের উপরে ডিপেন্ড করছে, তাহলে ইন্টেন্সিটি কস স্কোয়ার ফাংশনের উপরে ডিপেন্ড করছে। এগুলো যেহেতু পিরিয়ডিক ফাংশন, তাই জন্য ইন্টেন্সিটি হচ্ছে পিরিয়ডিক্যালি ভ্যারি করবে। আর এই যে তাহলে কস থিটা যদি +1 থেকে -1 পর্যন্ত ভ্যারি করে, তাহলে কস স্কোয়ার থিটা +1 থেকে 0 পর্যন্ত ভ্যারি করবে, কারণ -1-এর স্কোয়ার তো +1 হয়। তাহলে কস স্কোয়ার থিটা +1 থেকে 0 পর্যন্ত ভ্যারি করছে, অর্থাৎ ইন্টেন্সিটির ভ্যালু কখনো কখনো ম্যাক্সিমাম হচ্ছে আর কখনো কখনো মিনিমাম হচ্ছে, এবং এই চেঞ্জটা পিরিয়ডিক্যালি হচ্ছে, ওটাই এখানে বলেছে। আর যদি ইন্টেন্সিটির ভ্যালু যদি এরকম পিরিয়ডিক্যালি চেঞ্জ হয়, তাহলে এই ঘটনাটাকে কিন্তু বিট বলা হয়। আর এটা আমি তোমাদেরকে বোঝালাম একদম প্র্যাকটিক্যালি, তোমাদের ম্যাথামেটিক্যালি তোমাদের বোঝালাম। এবারে ধরো আমি প্র্যাকটিক্যালিও তোমাদেরকে এটা বোঝাতে পারতাম যদি আমার কাছে টিউনিং ফর্ক থাকতো, যদি সুরশলাকা থাকতো। টিউনিং ফর্ক জিনিসটা কি, একটা ইউ শেপের এরকম নল টাইপের হয়, তুমি যদি সেটাকে আঘাত করো তাহলে সেটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে কিন্তু, মানে সেটা যে সাউন্ড প্রডিউস করবে তার ফ্রিকোয়েন্সি কিন্তু কনস্ট্যান্ট হবে। তাহলে দুটো টিউনিং ফর্ককে যদি একবার মেরে ছেড়ে দাও, তাহলে ওই দুটো টিউনিং ফর্ক হচ্ছে যে সাউন্ড ওয়েভ তৈরি করবে তারা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি তৈরি করবে। আর যদি দুটো টিউনিং ফর্কের মধ্যে ফ্রিকোয়েন্সির ডিফারেন্স যদি 10 অপেক্ষা কম হয়, তাহলে ওই দুটো টিউনিং ফর্ককে যদি একসঙ্গে বাজিয়ে ছেড়ে দাও, তাহলে রেজাল্টেন্ট যে ওয়েভ তৈরি হবে তার ইন্টেন্সিটি ম্যাক্স মিন পিরিয়ডিক্যালি কিন্তু বাড়া কমা করতে পারবে আর কি, বাড়া কমা করবে। এরকম আমি এক্সপেরিমেন্ট করে দেখালাম না তো কি হয়েছে, তোমরা কি দেখতে পাবে না? হ্যাঁ, তোমরা দেখতে পাবে। ইউটিউবে এরকম অনেক ভিডিও পড়ে আছে, তুমি যদি টিউনিং ফর্ক বিট এক্সপেরিমেন্ট তুমি যদি ইউটিউবে সার্চ করো, তাহলে কিন্তু তোমরা এরকম অনেক শর্টস পেয়ে যাবে, সেখানে এক্সপেরিমেন্ট করে দেখানো আছে। আমি চাইলে এই ভিডিওতে দেখাতে পারতাম, কিন্তু আমি ইউটিউবের অত নিয়মকানুন বুঝি না, কপিরাইট চলে আসতে পারে, যার জন্য আমি ভিডিওটা দিলাম না। আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটা ওই রকম এক্সপেরিমেন্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি ইন্টারেস্টেড হও ওই এক্সপেরিমেন্ট দেখার জন্য, তাহলে কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে তুমি ভিডিওটা দেখতে পারবে। এরকম তোমরা নিজেরাও দেখতে পারো, ঠিক আছে? তাহলে এক্সপেরিমেন্ট তাহলে তোমাদের দেখা হয়ে গেলে তোমরা বিট আরও ভালো বুঝতে পারবে। তাহলে ম্যাথামেটিক্যালি এক্সপ্লেন করে আমি তোমাদের বোঝালাম, প্র্যাকটিক্যাল তো তোমরা ওই লিঙ্ক থেকে দেখতে পাচ্ছ। এবারে গ্রাফিক্যালি বুঝবো ঘটনাটা ঘটে কীরকমভাবে, ঠিক আছে? দাঁড়াও, দেখো বোর্ডে একটা ছবি ডিসপ্লে হয়েছে। তোমার ফার্স্ট কাজ কি, প্রথম যে সব থেকে ওপরের যে ওয়েভটা আছে তার তুমি ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করো, মানে কতগুলো ফুল ওয়েভ আছে ক্যালকুলেট করো, ঠিক আছে? ফার্স্ট মানে দুটো ওয়েভের ক্রেস্ট ধরো, ওয়েভটা শুরু হচ্ছে এখান থেকে, এরকমটা আছে তো, এরকমটা আছে তো, তাহলে এইখান থেকে এতটা, এইটা হচ্ছে একটা ওয়েভ।
এরকম আরেকটা আছে, তাহলে এইখান থেকে এইখান দুটো ওয়েভ। তাহলে তুমি দেখো যে প্রথম যে ওয়েভটা আছে তার কতগুলো ওয়েভ আছে। ধরে নাও প্রথম সারিতে যেটা আছে সেটা 1 সেকেন্ডে ততগুলো ওয়েভ তৈরি হয়েছে, তাহলে তুমি সেখান থেকে ফ্রিকোয়েন্সি পাচ্ছ। কতগুলো ওয়েভ আছে এটা তুমি যদি কাউন্ট করে নিতে পারছো, তুমি যদি কতগুলো ওয়েভ আছে সেটা যদি কাউন্ট করে নিতে পারো, তাহলে তুমি ওই ফার্স্ট ওয়েভের ফ্রিকোয়েন্সি বের করতে পারবে। মানে 1 সেকেন্ডে কোনো একটা অসিলেটিং বডি যতগুলো ফুল ওয়েভ তৈরি করতে পারে সেটাকেই তার ফ্রিকোয়েন্সি বলে। তাহলে তুমি ওই ডিস্টেন্সটা ক্যালকুলেট করে তুমি কতগুলো ওয়েভ আছে তুমি ক্যালকুলেট করে দেখতে পারো। সেকেন্ড ওয়েভেরও তুমি নিচে 2 নম্বরে যে ওয়েভটা আঁকা আছে সেখান থেকেও তুমি সেকেন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারবে। ফার্স্ট ওয়েভের ফ্রিকোয়েন্সি পেয়ে গেছো, সেকেন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি পেয়ে গেছো, তাহলে এখন দুটো ওয়েভের ফ্রিকোয়েন্সির ডিফারেন্স তুমি পেয়ে যাবে। দুটো ওয়েভের ফ্রিকোয়েন্সির ডিফারেন্স যদি পেয়ে যাও তাহলে তুমি লক্ষ্য করে দেখো, আমি যেটা 1 নাম্বার পয়েন্ট দিয়েছি, 1 নাম্বার এরকম করে পয়েন্ট দিয়ে করা আছে, ঠিক আছে, ওই 1 নাম্বার পয়েন্টে লক্ষ্য করে দেখো দুটো ওয়েভ এর ক্রেস্ট কিন্তু সুপার ইম্পোজ করেছে। 1 নাম্বার পয়েন্টে দেখো দুটো ওয়েভের ক্রেস্ট কিন্তু সুপার ইম্পোজ করেছে, অর্থাৎ দুটো ওয়েভ কিন্তু এখানে সেম ফেজে সুপার ইম্পোজ করেছে। আর তোমরা প্রত্যেকে ভালো করে জানো দুটো ওয়েভ যদি সেম ফেজে সুপার ইম্পোজ করে, দুটো সিম্পল হারমোনিক মোশন যদি সেম ফেজে সুপার ইম্পোজ করে, তাহলে কি হবে? a + a 2a হয়ে যাবে, তাই না? ফেজ ডিফারেন্স 0 হলে কি দুটো ভেক্টরিক্যালি যোগ করো না, দুটো ভেক্টর যদি 0 ডিগ্রি কোণে কাজ করে তাহলে তাদের যোগফল মানে তাদের লব্ধিটা যোগ হয়ে যায়, 2a হয়ে যাবে। তাই জন্য দেখো এখানে অ্যাম্পলিটিউড কিন্তু ম্যাক্সিমাম রয়েছে। 3 নাম্বার পয়েন্টেও লক্ষ্য করে দেখো ওয়েভগুলো কিন্তু সেম ফেজে সুপার ইম্পোজ করেছে। 3 নাম্বার পয়েন্টেও কিন্তু দুটো ওয়েভের ক্রেস্ট সুপার ইম্পোজ করেছে, যার জন্য অ্যাম্প্লিটিউড কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে। আর যদি ওই পয়েন্টে অ্যাম্প্লিটিউড ম্যাক্সিমাম হয় তাহলে অবশ্যই ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে। লক্ষ্য করে দেখো নিচের দিক থেকে যেটা 2 নাম্বার পয়েন্ট রয়েছে সেখানে লক্ষ্য করে দেখো ফার্স্ট ওয়েভের ক্রেস্ট সুপার ইম্পোজ করেছে আর সেকেন্ড ওয়েভের কিন্তু ট্রাফ সুপার ইম্পোজ করেছে, অর্থাৎ একটা ওয়েভের পজিটিভ হাইয়েস্ট ডিসপ্লেসমেন্ট আর একটা ওয়েভের নেগেটিভ হাইয়েস্ট ডিসপ্লেসমেন্ট সুপার ইম্পোজ করেছে, অর্থাৎ তারা অপোজিট ফেজে সুপার ইম্পোজ করেছে। আর অপোজিট ফেজে সুপার ইম্পোজ যদি করে তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে। আর 180 ডিগ্রি হলে a - কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাই জন্য দেখো রেজাল্টেন্ট যে ইয়েটা তৈরি হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেটা কিন্তু 0 হয়ে গেছে। 4 নাম্বারের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা ঘটেছে। তাহলে দেখো ফার্স্ট ওয়েভ আর সেকেন্ড ওয়েভের সুপার ইম্পোজের জন্য যে রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হয়েছে তাদের দেখো অ্যাম্প্লিটিউড কিন্তু পিরিয়ডিক্যালি ভ্যারি করছে। কখনো কখনো অ্যাম্প্লিটিউড ম্যাক্সিমাম হচ্ছে, অ্যাম্প্লিটিউড যদি ম্যাক্সিমাম হয় তাহলে তাদের ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হচ্ছে। আর যদি কখনো কখনো অ্যাম্প্লিটিউড মিনিমাম হচ্ছে অর্থাৎ 0 হচ্ছে। আর অ্যাম্প্লিটিউড যদি 0 হয় তাহলে ইন্টেন্সিটিও 0 হচ্ছে। তাহলে কখনো কখনো আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দেখতে পাচ্ছি, কখনো কখনো আমরা মিনিমাম ইন্টেন্সিটি দেখতে পাচ্ছি, তাই না? আর তুমি লক্ষ্য করে দেখো ওই সময় গ্যাপে মোট কবার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পেয়েছি? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, ঠিক আছে? আর ফ্রিকোয়েন্সি তোমরা ক্যালকুলেট করে অবশ্যই দেখবে। যেহেতু তোমাদেরকে বিট ফ্রিকোয়েন্সি বলা হয়নি না, আমি বলে দিচ্ছি, ধরো তারপরে তোমরা নিজেরাই এটা ক্যালকুলেট করবে এর বিট ফ্রিকোয়েন্সি কত। আমি বললাম না 1 সেকেন্ডে কবার তুমি জোরালো শব্দ শুনতে পাবে, সেটা হচ্ছে n1 - n2, n1 - n2। আর এই n1 - n2কেই কিন্তু বিট ফ্রিকোয়েন্সি বলা হয়, ঠিক আছে? এটাকেই কিন্তু বিট ফ্রিকোয়েন্সি বলা হয়। তুমি দুটো ওয়েভের ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করে দেখবে, দেখো ডিফারেন্সটা কি রেজাল্টেন্ট ওয়েভের ম্যাক্সিমামের সঙ্গে আসছে? অবশ্যই আসবে। আর তোমরা একটু স্টাডি করবে, গুগলে সার্চ করবে, ঠিক আছে? আর হ্যাঁ, তোমাদেরকে বলতে ভুলে গেলাম, এই যে এই দুটো ওয়েভ যে সুপার ইম্পোজ করছে তাদের একটা অ্যানিমেটেড ডায়াগ্রামও গুগলে আছে, তোমরা সার্চ করবে দেখতে পাবে। তাও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ওয়েভের যে ডায়াগ্রাম দেখালাম না, এরকমই একটা এক্স্যাক্টলি দুটো ওয়েভ এরকম করে সুপার ইম্পোজ করে একটা দেখবে অ্যানিমেশন আসছে, দেখবে, ঠিক আছে? ওই লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লিঙ্কটা ক্লিক করার পর একটু ওয়েট করবে, কারণ অ্যানিমেশনটা আসতে সময় লাগবে, লোড হতে সময় লাগবে আর কি। গোটা 10 সেকেন্ড হোল্ড করবে, দেখবে অ্যানিমেশন তৈরি হচ্ছে। আমি চাইলে ভিডিওতে কিন্তু অ্যাড করতে পারতাম, কিন্তু জানি না কপিরাইট স্ট্রাইক চলে এলে এসব আমি ঝামেলায় জড়াতে চাইছি না, তাই জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি অ্যানিমেশনটা দেখবে।
তাহলে তোমাদের বিট ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি বিট তোমরা যথেষ্ট ভালোভাবে বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি যতটা ভালোভাবে বোঝানো সম্ভব, আমি আমার 100% দিয়েছি। এবার বাদবাকিটা তোমাদের উপর পরিশ্রম। আমি বোঝালাম, তোমরা ভিডিওটা আরেকবার দেখবে, নোটস রিভাইজ করবে, পুরোপুরি কিন্তু ব্যাপারটা প্র্যাকটিস, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের উপর বেস করে। আমি আজকের ভিডিওতে বিট কি এটা বোঝালাম, নেক্সট ভিডিওটাও বিটের উপরে হবে, কিন্তু সেখানে আমরা বিটের নিউমেরিক্যাল নিয়ে ডিসকাস করব, কারণ বিট থেকে নিউমেরিক্যাল নিট জেইতে চলেই আসে, আর তোমাদের ক্লাস 11-এর এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকেও বিটের নিউমেরিক্যালগুলো ইম্পর্টেন্ট। যাই হোক, তো আরেকটা ভিডিও জুড়ে আমি বিটের নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করে দেবো, তারপরে বিট শেষ হয়ে যাবে। আজকের মতো এতটাই থাক, নেক্সট ভিডিওতে বিটের অঙ্কগুলো আমি করিয়ে দেবো। আসছি আজকে, বাই।